জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির যে পরীক্ষাটা হচ্ছে তার 12 তারিখ ফার্স্ট শিফটের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো তোমরা যারা যারা পরীক্ষাটা দিয়ে নিচ্ছ তারা তোমাদের অ্যান্সারগুলো একবার মিলিয়ে নাও যে কত তোমরা পাচ্ছ। প্লাস যাদের তোমাদের এখনো পরীক্ষা হয়নি তাদেরকে বলবো যে তোমরা পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো। ঠিক আছে? কারণ দেখবে আমি যে কটা ভিডিও বানিয়েছি প্রত্যেকটা ভিডিওতেই না মানে রিপিট কোশ্চেন হচ্ছে, প্রায় 2টা থেকে 3টা কোশ্চেন প্রত্যেকটা শিফটে রিপিট হচ্ছে। তো তোমরা যখন যদি মানে করে নাও ক্লাসটা, তো ওখানে গিয়ে যদি তোমাদের যদি 2-3টা প্রশ্ন রিপিটেড পেয়ে যাও তাহলে তোমাদের ফ্রিতে নাম্বার চলে আসছে না, তোমাদের জন্যই ভালো। তো চলো শুরু করা যাক। দেখো, আজকের প্রথম কোশ্চেন যেটা পরীক্ষাতে এসেছিল, দেখো বলছে কি যে আইসিসির পূর্ণরূপ কি। ঠিক আছে? আইসিসির পূর্ণরূপ তোমরা প্রত্যেকেই জানো, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হয়। কেমন? দেখো কি কি এখান থেকে কিছু ফ্যাক্ট তোমরা জেনে নাও যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল মানে আইসিসি 15 জুন 1909 সালে প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক আছে? যদি সদর দপ্তর জিজ্ঞেস করে তাহলে হবে সংযুক্ত আরব আমিরাত মানে ইউএই, দুবাই। আচ্ছা, বর্তমানে তো এর সভাপতি মানে চেয়ারম্যান প্রত্যেকেই জানো যে জয় সাহা। আর ইনি কবে 1 ডিসেম্বর 2024 তারিখে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। ঠিক আছে? আচ্ছা, নেক্সট শিপে তোমাদের যদি জিজ্ঞেস করে যে বিসিসিআই এর পূর্ণ নাম মানে পুরো নাম কি, তাহলে কি তোমরা বলবো বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। কেমন? ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড। ঠিক আছে? তো তোমরা প্রথম আনসারটা যারা যারা করে এসছো প্রত্যেকের মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যারা যারা করে এসছো প্রত্যেকের তোমাদের 1 নম্বর করে পেয়ে গেলে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো দেখো দ্বিতীয় প্রশ্ন তোমাদেরকে বলছে যে 2025 সালে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের একক নিয়োগ শিরোপা কে জিতেছিল। এরকম 4টা প্রশ্ন তোমাদের দেওয়া ছিল, মানে অপশন দেওয়া ছিল। সঠিক অ্যান্সার তোমাদের জনিক পাপি। কেমন? দেখো কি বলছে, জনিক পাপি হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিল। কাকে হারিয়েছিল? আলেকজান্ডার জ্যাফরেজকে হারিয়েছিল। এর বাড়ি কোথায়? জার্মানি। আচ্ছা, তোমাদের কালকে কিছু কোর্ট সম্বন্ধে এসেছিল যে কোন খেলা কোন কোর্টে হয়। যেমন ফ্রেঞ্চ ওপেন তোমাদের ক্লে কোর্টে খেলা হয়, উইম্বলডন গ্রাস কোর্টে খেলা হয়, গ্রাস মানে ঘাসের মাটিতে খেলা হয়, ইউএসএ ওপেন কিছু হার্ড কোর্টে খেলা হয়। তারপর যে কিছু টেনিস গ্র্যান্ড স্ল্যাম তোমরা জেনে নাও। ঠিক আছে? এগুলো থেকে কি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসছে, যেমন আজকে অস্ট্রেলিয়ান ওপেন থেকে এসছে, কালকে যদি চলে আসে এখান থেকে প্রশ্ন তোমরা করে নিতে পারবে। তো দেখো দেখো প্রথমে হচ্ছে উইম্বলডন 2025। কেমন? বলছে পুরুষদের মধ্যে কে জিতেছে? জ্যানিক নিসার, ইতালির বাসিন্দা। আর পুরুষের রানার আপ হয়েছে কে? কার্লোস আলকারাজ, স্পেনের বাসিন্দা। যদি বলে মহিলাদের মধ্যে কে জিতেছে, তো হবে ইগা সোয়াটেক, যে পোল্যান্ডের বাসিন্দা। আর মহিলাদের বিভাগে রানার আপ কে হয়েছে? আমান্ডা আনিসিমোভা। ঠিক আছে? এর বাড়ি কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্র। এরকম যদি ফ্রেঞ্চ ওপেন তোমাদের আসে, ফ্রেঞ্চ ওপেন 2025-এ পুরুষদের মধ্যে কে জিতেছে? কার্লোস আলকারাজ, স্পেনের বাড়ি। আর পুরুষদের মধ্যে রানার আপ কে হয়েছে? জ্যানিক নিসার, এর ইতালিতে বাড়ি। আচ্ছা, মহিলাদের মধ্যে কে হয়েছে? কোকো গফ, এ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মানে ইউএসএ তে বাড়ি এর। আর মহিলা রানার আপ হয়েছে আরিয়ানা সাবালেঙ্কা, এর বাড়ি হচ্ছে বেলারুসে। ঠিক আছে? তো উইম্বলডন আর ফ্রেঞ্চ ওপেন তোমরা মনে রাখবা। অস্ট্রেলিয়ান ওপেনে কে? পুরুষদের মধ্যে কে? জ্যানিক নিসার। আর কাকে হারিয়েছে? বললাম আমি, কার্লোস আলকারাজকে হারিয়েছে। তাই তো? তারপরে দেখো দেখো পুরুষদের মধ্যে বলছে কি অস্ট্রেলিয়ান ওপেনে তো জিতেছে দেখলে কে? জ্যানিক নিসার জিতেছে। রানার আপ কে? আলেকজান্ডার জ্যাফরেজ, জার্মানির। মহিলাদের মধ্যে কে জিতেছে? ম্যাডিসন কিচ, এ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। আর রানার আপ কে হচ্ছে আরিয়ানা সাবালেঙ্কা। আর ইউএস ওপেনে পুরুষদের মধ্যে কে জিতেছে? জ্যানিক নিসার। পুরুষদের রানার আপ কে হয়েছে? টেলর ফ্রিটাজ। ঠিক আছে? আর মহিলাদের মধ্যে কে জিতেছে? আরিয়ানা সাবালেঙ্কা। এই কটা পয়েন্ট তোমরা মনে রাখবা, হয়তো পরবর্তী শিফটে এখান থেকে তোমাদের প্রশ্ন আসতেই পারে, যেমন আজকে যেমন অস্ট্রেলিয়ান ওপেন থেকে এসছে। তো পরবর্তী ইউএসএ ওপেন, ফ্রেঞ্চ ওপেন এগুলো তোমরা মনে করে নিও। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো যেটা তোমাদেরকে বলেছে কি দিয়েছে। বলছে 2025 সালের কেন্দ্রীয় বাজেট অনুসারে শিক্ষার জন্য ভারতীয় ভাষার বইয়ের ডিজিটাইজেশন লক্ষ্যে কোন প্রকল্পটি চালু করা হয়েছে। এরকম 4টা প্রকল্প তোমার নাম তোমাদের দেওয়া ছিল, যেখানে সঠিক অ্যান্সার তোমাদের হচ্ছে ভারতীয় ভাষা পুস্তক স্কিম। ঠিক আছে? ভারতীয় ভাষা বই প্রকল্প, এটা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। কেমন? আর যদি দেখো 2025 সালে কেন্দ্রীয় বাজেট ভাষা পুস্তক প্রকল্প ঘোষণা করা হয়েছিল, যার প্রাথমিক লক্ষ্য ছিল কি? শিক্ষার্থীদের জন্য ভারতীয় ভাষায় বই ডিজিটালাইজ করা। এই প্রকল্পের আওতায় স্কুল এবং উচ্চশিক্ষা শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক বই, অধ্যয়নের উপকরণ ডিজিটাল আকারে উপলব্ধ করা হবে, যাতে সহজেই তাদের মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করতে পারে। তো তোমাদের কে করেছিল মানে লক্ষ্য কি ছিল? যে ভারতীয় ভাষা পুস্তক প্রকল্প, এই প্রকল্পটা ঘোষণা করা হয়েছে। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন বলছে 2025 সালে আজীবন শুটিং কোচ হিসাবে দ্রোণাচার্য পুরস্কার কাকে দেওয়া হয়েছিল, মানে লাইফ টাইম শুটিং অ্যাচিভমেন্ট। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে কি? এস মুরলীধরন। ঠিক আছে? এস মুরলীধরন হচ্ছে এটা সঠিক অ্যান্সার।
আচ্ছা, দ্রোণাচার্য পুরস্কারের ব্যাপারে কিছু জেনে নাও, যেগুলো আজকের শিফটে যেমন তোমাদের দ্রোণাচার্য পুরস্কার থেকে এসছে, এর মানে কি পরবর্তী শিফটেও এখান থেকে প্রশ্ন আসবে, কেমন? তো দেখে নাও, কিছু কিছু পয়েন্ট তোমরা জেনে নাও। দেখো দেখো নিয়মিত বিভাগে তোমাদের কিছু ক্যাটাগরি দেওয়া আছে যেখান থেকে তোমাদের প্রশ্ন আছে। দেখো, প্যারাশুটিং এর জন্য কে পেয়েছে? শ্রী সুভাষ রানা পেয়েছে, কেমন? শুটিং এর জন্য কে পেয়েছে? শ্রীমতী দীপালি দেশপান্ডে। আর হকির জন্য কে পেয়েছে? সন্দীপ সাংওয়ারা। ঠিক আছে, এই তিনটা তোমরা মনে রাখবে। তাহলে কি, প্যারাশুটিং এর জন্য সুভাষ রানা, শুটিং এর জন্য দীপালি দেশপান্ডে, হকির জন্য হচ্ছে শ্রী সন্দীপ সাংওয়ান, কেমন? এবার যদি বলে যে, এক সেকেন্ড, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যদি বলে যে দ্রোণাচার্য পুরস্কার কে পেয়েছে, ব্যাডমিন্টনে কে পেয়েছে, যে আজকে যেটা প্রশ্ন এসেছে, এস মুরলীধরন। ঠিক আছে, আর ফুটবলে কে পেয়েছে? সি আর্মান্ডো অ্যাগনোলা কোলাকো। ঠিক আছে, তোমরা আর্মান্ডো মনে রাখো তাহলেই হবে, এত বড় নাম মনে রাখতে হবে না। আজকে এই প্রশ্নটা এসেছে সি এস মুরলীধরন, কালকে শিফটে এগুলো আসতে পারে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখো যেটা এসেছিল। বলছে দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে প্রথম ফিট ইন্ডিয়া কার্নিভাল 2025 কে উদ্বোধন করেছিলেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে ডক্টর মানুষ মান্ডভিয়া। ঠিক আছে, আর আয়ুষ্মান খুরানাকে কি এখানে আইকন হিসাবে ডাকা হয়েছিল? ঠিক আছে, আইকন হিসাবে ডাকা হয়েছিল। তো চলো, এই ফিট ইন্ডিয়া কার্নিভালের সম্বন্ধে কিছু মানে ফ্যাক্ট তোমরা জেনে নাও, যদি তোমাদের পরবর্তীকালে পরীক্ষাতে আসে তো তোমরা সেটা সেখান থেকে জানতে পারবা। ঠিক আছে, দেখো, মান্ডভিয়া এটা তো উদ্বোধন করেছিল। এর ব্যাপারেও দেখো কি বলছে, প্রথম ফিট ইন্ডিয়া কার্নিভাল কবে? 16ই মার্চ 2025-এ ভারতের কেন্দ্রীয় ও যুব ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে উদ্বোধন করেছিল। ঠিক আছে, 3 দিনের ফিটনেস ও সুস্থতা অনুষ্ঠানটি ফিট ইন্ডিয়া আন্দোলনের আওতায় আয়োজিত হয়েছিল, যার লক্ষ্য কি ছিল? ভারতের স্বাস্থ্যকর জীবনধারা ও ফিটনেস প্রচার করা, কেমন? আর আয়ুষ্মান খুরানাকে ফিট ইন্ডিয়া আইকন করা হয়েছিল, যিনি তরুণদের ফিটনেসের প্রতি অনুপ্রাণিত করেছিলেন, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। তোমরা নেক্সট কোশ্চেনটা দেখো, বলছে কি, সম্প্রতি দ্বিতীয় বিশ্ব সামাজিক উন্নয়ন শীর্ষ সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হচ্ছে তোমার দোহা, কাতারে। ঠিক আছে, তারিখ কবে? 4 থেকে 6 নভেম্বর 2025-এ এটা উদ্বোধন মানে অনুষ্ঠানটাই হয়েছে, কেমন? দেখো, এই সম্মেলনের উদ্দেশ্য ছিল কি? 1995 সালে কোপেনহেগের শীর্ষ সম্মেলন এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাওয়া, সামাজিক অগ্রগতি, সমতা ও অন্তর্ভুক্তির উপর জোর দেওয়া, প্লাস কি, কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডব্য ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। এই পয়েন্টটা তোমরা মনে রাখবা। ঠিক আছে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, মানে আসতে পারে যে ভারতের হয়ে কে প্রতিনিধিত্ব করেছিল। ঠিক আছে, ডক্টর মনসুখ মান্ডব্য। তারপর তো জিজ্ঞেস করেছে 7 নম্বর ফিজিক্স থেকে একটা কেমিস্ট্রির কোশ্চেন, ম্যাগনেসিয়াম অক্সাইডের আণবিক ভর কত? দেখো, ম্যাগনেসিয়াম অক্সাইড Mg+O দিয়ে তৈরি হয়। এবার ম্যাগনেসিয়ামের ওজন কত? মানে পারমাণবিক 12, আর উপরে কত? 24। অক্সিজেনের কত? 8 আর 16। এবার পারমাণবিক ভার কি করে? দুটোর পারমাণবিক ভারকে যোগ করে দাও, তাহলে 24 + 16 যদি আমি যোগ করি কত হবে? 40 গ্রাম পার মোল, তাই তো? 40 গ্রাম পার মোল কোথায় আছে? অপশন নাম্বার এতে হচ্ছে তোমার 40 গ্রাম পার মোল অপশন দেওয়া আছে। ঠিক আছে, তো তোমরা যারা 40 করে এসছো একদম তোমাদের সঠিক অ্যান্সার আছে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো কি বললাম, ম্যাগনেসিয়াম অক্সাইডের পারমাণবিক ভর বের করতে হলে কি করতে হবে না, তোমাদের উভয় মৌলের পারমাণবিক ভরের যোগ করতে হবে। ঠিক আছে, ম্যাগনেসিয়ামের যেমন 24 ছিল, অক্সিজেনের 16, 24 16 40। দেখো, একটা নিউমেরিক্যাল তোমাদের এসেছিল, বলছে যদি তাপ 64 জুল হয়, রোধ 40 হয়, তাহলে ভোল্টেজ কত হবে? ঠিক আছে, তো দেখো আমরা হিটের ফর্মুলা কি কি জানি? I²RT, তাই তো? দ্বিতীয় একটা কি জানি? V²/R × T, এটা জানি। 3 নম্বর ফর্মুলা কি জানি? I = PIT। আর 4 নম্বর ফর্মুলা কি হচ্ছে? PT। ঠিক আছে, এই 4টা ফর্মুলা আমরা জানি। এবার দেখো আমাকে কি কি দিয়ে দিয়েছে? আমাকে H দিয়ে দিয়েছে, ঠিক আছে, আমাকে R দিয়ে দিয়েছে, আর আমাকে কি দিয়েছে? যখন R দিয়ে দিয়েছে, টাইম আমাকে ধরে নিতে হবে, টাইম আমি ধরে নিলাম 1 সেকেন্ড, আমাকে ভোল্টেজ বার করতে হবে, কেমন? তো আমরা এই ফর্মুলাটা লাগালেই পেয়ে যাবো H = V²/RT, কারণ এখানে ফিট হয়ে যাচ্ছে। তো H আমাকে কত দিয়ে দিয়েছে? 64। H আমাকে দিয়েছে কত? 64 = V²। আমাকে বের করতে হবে। আর আমাকে জানি হচ্ছে কত? V²/R। আর হচ্ছে আমার 40 ওহম, তাই তো? 40 ওহম প্লাস ইন্টু টি হচ্ছে আমার 1। তো দেখো, এটা 40 ওহম ছিল না, বুঝলে তো? এটা 4 ওহম ছিল, 4 ওহম ছিল। এটা হচ্ছে তোমার 4 ওহম ছিল, 4 × 1। তাহলে V² = কত হবে? 64 × 4। যদি স্কোয়ার সরাই তাহলে উপরে আমাকে রুট দিতে হবে, তাহলে 64 থেকে কত? 8 বেরিয়ে গেল, 4 থেকে 2 বেরিয়ে গেল, মানে হচ্ছে কি 16 ভোল্ট। অপশন নাম্বার বি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, কেমন?
দেখো অপশন নাম্বার ভি, কারণ দাগিয়েও দিয়েছি। তো বুঝতে পারলে এই ফর্মুলা তোমরা এই 4টা ফর্মুলা মনে রাখবে, ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, আই স্কোয়ার আর টি, পিআইটি আর পিটি। এই 4টা ফর্মুলা তোমাদের মানে তাপ বের করার জন্য আছে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে যে নিচের কোনটি একলিঙ্গি ফুল? ঠিক আছে, একলিঙ্গি ফুল মানে কি? যে এমন ফুল যেখানে ধরো একটা গাছ আছে, তো সেই গাছে একটাই ফুলে মানে একটাই মানে হয়তো মেল থাকবে নয় ফিমেল থাকবে, সেটাকে একলিঙ্গি ফুল বলে। আর যদি কোনো ফুলে হচ্ছে মেল আর ফিমেল একসাথে থাকে, মেল আর ফিমেল যদি একসাথে থাকে তাহলে দ্বিলিঙ্গি ফুল বলে। ঠিক আছে, তো বলছে কোনটি একলিঙ্গি মানে কি এইখানে যে ফুলে আছে হয় শুধু মেল আছে নয় শুধু ফিমেল আছে। তো এরকম কি হবে? এটা হচ্ছে একমাত্র হচ্ছে পেঁপে। ঠিক আছে, বাকি সরিষা, মটর, সূর্যমুখী এরা সব হচ্ছে দ্বিলিঙ্গি ফুল। কেমন? তো অপশন নাম্বার কি? অপশন নাম্বার সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো একলিঙ্গি ফুল সম্বন্ধে এখানে তোমাদের কি বলে দিয়েছে, যে একলিঙ্গি ফুল হলো সেই সব উদ্ভিদ যাদের পুরুষ ও স্ত্রীর ফুল আলাদা আলাদা হয়। যেমন পেঁপে কি একটা সুপরিচিত উদ্ভিদ, যার পুরুষ এবং স্ত্রী ফুল আলাদা আলাদা গাছে পাওয়া যায়। আর উভয় লিঙ্গ না, দ্বিলিঙ্গ হবে, বাইসেক্সুয়াল। ঠিক আছে, দ্বিলিঙ্গ। দ্বিলিঙ্গ ফুল হলো সেই সব উদ্ভিদ যাদের পুরুষ ও স্ত্রী ফুল একই গাছে হয়। যেমন মটর, সরিষা, সূর্যমুখী হলো এইসব হলো বাইসেক্সুয়াল। ঠিক আছে, বাইসেক্সুয়াল। চলো নেক্সট বলছে কি, যে ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশনের সম্পূর্ণ প্রক্রিয়াকে কি বলা হয়? এটাকে বলা হয় মেটালর্জি বলা হয়। ঠিক আছে, মেটালর্জি প্রক্রিয়াকে মানে ধাতু থেকে আকরিক থেকে ধাতু নিষ্কাশনের ব্যাপারটাকে বলে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে যে যে প্রক্রিয়ায় ধাতুগুলিকে গলনাঙ্কের উপর উত্তপ্ত করে আকরিক থেকে নিষ্কাশন করা হয় তাকে কি বলা হয়? তাকে স্মেল্টিং বলা হয়। ঠিক আছে, মেল্টিং বা স্মেল্টিং বলতে পারো। দেখো পরের কোশ্চেন যেটা এসেছিল, বলছে 2025 সালে ছত্তিশগড়ের নাভা রায়পুরে ব্রহ্মা কুমারীদের শান্তি শিখর কে উদ্বোধন করেছিলেন? এটা উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, গর্ভাবস্থায় একজন মা অপুষ্টিতে ভোগন তাহলে তার শিশুর উপর কি ধরনের প্রভাব পড়বে? এটা সঠিক অ্যান্সার কি হচ্ছে, শিশুর ওজন কম হয়ে যাবে, সরি শিশুর ওজন কম হয়ে যাবে। ঠিক আছে, শিশুর ওজন কম হয়ে যাবে, অপশন নাম্বার সি। এইটা তোমাদের যে অপশনে ছিল সেটা হবে সঠিক অ্যান্সার। কি হবে? শিশুর ওজন কম হয়ে যাবে। কেমন? চলো কিছু ফ্যাক্ট তোমরা দেখে নাও। দেখো কি বলছে, যে গর্ভাবস্থায় অপুষ্টির সরাসরি প্রভাব ভ্রূণের বৃদ্ধির উপর পড়ে। মা যদি পর্যাপ্ত পুষ্টি না পান তাহলে প্রয়োজনীয় পুষ্টি ভ্রূণের কাছে পৌঁছায় না। আচ্ছা, এই যে প্রয়োজনীয় পুষ্টি ভ্রূণের কাছে কিসের মাধ্যমে পৌঁছায় বলো তো? এটা তোমাদের পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে প্লেসেন্টা। ঠিক আছে, প্লেসেন্টা, প্লেসেন্টা দিয়ে আসে। ঠিক আছে, এবার তারপরে কি হয়? পৌঁছায় না, এর ফলে কি হয়? শিশুর কম ওজন হয়, শিশুর অকাল জন্মের মানে যত মানে যে ডেটের আগে জন্মের ডেট থাকে তার আগে জন্ম হয়ে যায়। তারপর শিশুর দুর্বল, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। গর্ভাবস্থায় দুধ উৎপাদন পুষ্টির উপর নির্ভর করে। যদি পুষ্টি না থাকে, যদি অপুষ্টি থাকে তাহলে দুধ বাড়বে না, সেটা কমে যাবে। ঠিক আছে, দেখো অক্সিজেন গ্যাসের পারমাণবিক ভর কত? অক্সিজেন গ্যাসের যদি অক্সিজেন গ্যাস বলে O2, তাহলে তো হবে কত? এর হবে 16। আর যদি শুধু বলে অক্সিজেন তত্ত্বের, তাহলে এর হবে 8। ঠিক আছে, এই দুটোর মধ্যে যেটা তোমাদের অপশনে ছিল মানে যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল সেটাই হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা হয়? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন না হাইড্রোজেন? সঠিক অ্যান্সার হচ্ছে তোমার নাইট্রোজেন গ্যাস ভরা হয়। ঠিক আছে, নাইট্রোজেন তোমাদের যে অপশনে ছিল সেটাকে তোমাদের, সেটা হচ্ছে রাইট অ্যান্সার। তো দেখো নাইট্রোজেন কেন ভরা হয় সেটাও জেনে নাও। চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ভরা হয় কারণ একটি নিষ্ক্রিয় গ্যাস যা অক্সিজেন এবং আর্দ্রতাকে বাইরে রাখে। চিপসগুলিকে দীর্ঘ সময়ের জন্য খাস্তা রাখে, তাজা রাখে এবং তাদের খারাপ স্বাদ থেকে রক্ষা করে। মানে অ্যাকচুয়ালি কি হয়, জারণ প্রতিরোধ হয়ে যায়। জারণে কি হয়, মানে অক্সিজেনের মানে উপস্থিত অক্সিজেন এসে যুক্ত হয় সেটাকেই প্রতিরোধ করে দেয়। কে? সেটা হচ্ছে নাইট্রোজেন। কেমন? সঠিক অ্যান্সার কি নাইট্রোজেন। তোমরা যারা যারা করে এসছো একদম ঠিকঠাক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন যেটা পরীক্ষাতে এসেছিল। দেখো একটা নিউমেরিক্যাল তোমাদের পরীক্ষাতে এসেছিল, বলছে যে যদি ভর 1500 কেজি হয়, গতি 60 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে জুলে মোট গতিশক্তি কত? গতিশক্তির ফর্মুলা কি? কাইনেটিক এনার্জি সমান সমান হাফ এমভি স্কোয়ার। ঠিক আছে, এখানে ভি কি হয়? মিটার পার সেকেন্ডে হবে, কিন্তু এখানে কি দেওয়া আছে? কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে। তো কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে পরিণত করতে হলে কি করতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, তো 6 বার এটা চলে 3, 6 বারে 10, মানে আমরা ভি পেয়ে গেলাম কত? ভি পেয়ে গেলাম 50/3। চলো এবার ফর্মুলাতে রেখে দাও, কত হচ্ছে? কাইনেটিক এনার্জি সমান সমান হাফ ইন্টু এম কত দিয়ে দিচ্ছে? 1500, হাফ এম ভি স্কোয়ার। ভি কত আছে? 50/3 ইন্টু 50/3। বি স্কোয়ার আমি দুবার করে দিলাম। ঠিক আছে, দেখো 2 দিয়ে আমি এটা কেটে দিচ্ছি, 2 দিয়ে
25 বারে কেটে দিচ্ছি, ঠিক আছে, 25 বারে। আর কাটবে 3 দিয়ে দেখো, 3 বারে এটা কেটে যাবে, 5 বারে, 5 0 0, আর তো কিছু কাটবে না। তো কত আসছে এখানে, 25 5 125, 125 আর 5, তাই তো, 5 5 25, 25 25 625, 625। তারপর কত, 1 2 3 4, 1 2 3 4, আর নিচে কত আছে, নিচে আছে 3। যদি এটা দিয়ে আমি কাটি কত আসবে, 3 দুগুণী 6, 3 8 24। দেখো 208 একটা অপশন আছে, তাই না? তাই তোমার সঠিক অ্যান্সার এটাই হয়ে যাবে। কত হবে, 2.08 ইন্টু 10⁵ জুল। কেমন, কাইনেটিক এনার্জি সমান সমান, ঠিক আছে। তো তোমরা যারা যারা বি নাম্বার অপশন টিক করে এসছো, মানে 2.08 যারা যারা করে এসছো, একদম সঠিক অ্যান্সার আছে। কেমন, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে যে কোনো মহিলার ক্ষেত্রে নিষেক মানে ফার্টিলাইজেশন না হয় তাহলে কতদিন পর তার মাসিক চক্রের পরবর্তী পর্যায়ে সে প্রবেশ করে। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে কত, 14 দিন, ঠিক আছে। দেখো কেন হয়, যদি কোনো মহিলার ক্ষেত্রে নিষেক মানে ফার্টিলাইজ না হয় তাহলে ডিম্বাণুটি প্রায় 1 দিন বেঁচে থাকে, তারপরে ধ্বংস হয়ে যায়, ঠিক আছে। যার ফলে হরমোনের মাত্রা কমে যায় এবং প্রায় 10 থেকে 14 দিনের মধ্যে মাসিক শুরু হয়, যার কারণে জরায়ুর আস্তরণ ভেঙে শরীর থেকে বেরিয়ে আসে, যা একটি স্বাভাবিক মাসিক চক্রের সমাপ্তি এবং পরবর্তী চক্রের শুরুকে নিশ্চিত করে। কেমন, তো সঠিক অ্যান্সার কি হবে, 14 দিন। ডিম্বস্ফোটন কি হয়, প্রতি মাসে ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণু নির্গত হয়, যাকে আমরা ডিম্বস্ফোটন বলি। এটার সময় কত হয়, এটা 12 থেকে 24 ঘন্টা বেড়ে থাকে, মানে ধরো এই 1 দিন বা অর্ধেক দিন, ঠিক আছে, 1 দিন বা অর্ধেক দিন যেরকম বেঁচে থাকে, এটা হচ্ছে ডিম্বস্ফোটন। তাহলে মাসিক চক্রের পরবর্তী পর্যায়ে কতদিন পর প্রবেশ করে, 14 দিন পর প্রবেশ করে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে যে একটি আলোক রশ্মি থেকে উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র, যদি একটি আলোক রশ্মি উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র হয়ে যায় তাহলে প্রতিফলনের পর ওই মানে এটি কোন বিন্দু দিয়ে আসছে বলে মনে হবে। দেখো এটা বক্রতা কেন্দ্র দিয়ে আসছে বলে মনে হবে, কেন, দেখো উত্তল দর্পণ থেকে প্রতিফলিত রশ্মি সর্বদা ভিন্ন হয়। যদি রশ্মি বক্রতা কেন্দ্র হয়ে আসে তখন প্রতিফলনের পর এটি বিক্ষিপ্ত হয় এবং মনে হয় কি সে যেন নিশ্চিত সি থেকেই আসছে, কিন্তু রশ্মিটি আসলে সি থেকে আসে না, বরং আয়নার পিছনে অবস্থিত সি থেকে উৎপন্ন, সি মানে কি সেন্টার অফ কার্ভেচার থেকে উৎপন্ন বলে মনে হয়। অতএব প্রতিফলিত রশ্মি বক্রতা কেন্দ্র থেকেই এসছে বলে মনে হয়, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কি, অপশন নাম্বার সি, যারা তোমরা করে এসছো একদম সঠিক অ্যান্সার আছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি যে অবতল দর্পণের সামনে কোনো বস্তুকে কোন অবস্থানে রাখা উচিত যাতে প্রতিবিম্বটি বিবর্তিত এবং ভার্চুয়াল মনে হয়। দেখো এই প্রশ্নটা আমি প্রতিদিন তোমাদেরকে করাচ্ছি, যে একটা অবতল দর্পণ আছে, ঠিক আছে, এটা হচ্ছে কি ইনফানাইট, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, ইনফানাইট সেন্টার অফ কার্ভেচার, আর এটা হচ্ছে ফোকাস, ঠিক আছে। যদি বস্তুকে ইনফানাইটে রাখা হয়, ঠিক আছে, তাহলে বস্তু তৈরি হবে কোথায়, ফোকাসে তৈরি হবে। যদি ইনফানাইট আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে রাখা হয় তাহলে প্রতিবিম্ব তৈরি হবে কোথায়, সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে, ঠিক আছে, ফোকাসের মাঝখানে তৈরি হবে। যদি সেন্টার অফ কার্ভেচারেই বস্তুকে রাখা হয় তাহলে বস্তু সেন্টার অফ কার্ভেচারেই তৈরি হবে। যদি সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে রাখা হয় বস্তুকে, তাহলে প্রতিবিম্ব তৈরি হবে সেন্টার অফ কার্ভেচার আর ইনফিনিটির মাঝখানে, ঠিক আছে। বস্তুকে যদি ফোকাসে রাখা হয়, ঠিক আছে, বস্তুকে যদি ফোকাসে রাখা হয় তাহলে প্রতিবিম্ব তৈরি করতে হবে ইনফানাইটে তৈরি হবে। কিন্তু যদি বস্তুকে ফোকাস আর এই পোলের মাঝখানে রাখা হয়, 6 নম্বরটাকে দিয়ে আমি ডিনোট করছি, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, আয়নার পিছনে তৈরি হবে, সেটা ভার্চুয়াল হবে, ঠিক আছে, ভার্চুয়াল হবে, বড় হবে, আর কি হবে, সোজা হবে, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, অবতল দর্পণে কোনো বস্তুকে কোন অবস্থানে রাখা উচিত যাতে প্রতিবিম্বটি সোজা হয়, বিবর্তিত হয় মানে বড় হয়, প্লাস ভার্চুয়াল হয়। তাহলে দেখো তো পোল আর ফোকাসের মাধ্যমে, অপশন নাম্বার কি, পোল আর ফোকাসের মাঝখানে। দেখো ওটা এখানে লেখা আছে, বলছে অবতল দর্পণে যদি বস্তুটিকে ফোকাস এবং মেরুর মধ্যে স্থাপন করা হয় তখন ইমেজ সোজা, বিবর্তিত এবং ভার্চুয়াল গঠিত হয়। এই কারণে মেকআপ আয়না, শেভিং আয়নাও অবতল হয়, কারণ এগুলোকে মুখকে আরো বড় করে দেখায়। এখানে থাকলে বড়, আর এখানে প্রত্যেকটাতে কি হবে, ছোট হবে, মনে রাখো ছোট হবে, বাস্তবিক হবে, বাস্তবিক মানে রেয়ার হবে, প্লাস উল্টা হবে, ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রেই উল্টা হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে আজকে এসছে। দেখো বলছে কোন ধরনের দর্পণ বস্তুর সমান আকার, এটা একটা রিপিটেড কোশ্চেন, কালকেই আমি তোমাদেরকে করিয়েছি, ঠিক আছে। কি বলছে, অবতল আয়না নাকি সমতল আয়না, উত্তল দর্পণ নাকি কোনোটি নয়, হচ্ছে উত্তল দর্পণ, ঠিক আছে। কেন, উত্তল দর্পণে যে প্রতিছবি তৈরি হয় তা সর্বদা বস্তুর সমান আকার, সোজা, ভার্চুয়াল হয়। এটা আয়নার পিছনে একই দূর, মানে ধরো এখানে আয়না আছে, তো এখানে যদি 25 সেন্টিমিটার দূরে থাকে আয়নার পিছনে এটা 25 সেন্টিমিটার দূরেই হবে। কেমন, কি বললাম, এখানে যদি তুমি ভি বেগে হাঁটো তাহলে প্রতিবিম্বতে দেখে কি মনে হবে, 2v বেগে হাঁটছে। যদি এখানকার প্রতিবিম্বের সংখ্যা কত হবে, মানে সবসময় বিজোড় সংখ্যা হবে,
তাই না? কালকে বলেছিলাম ধরো 360 ডিগ্রি বাই থিটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে? এবার ধরো 90 ডিগ্রিতে আমি করলাম। 90 360 কত হয়? 4। কিন্তু 4 কি একটা জোড় সংখ্যা। কিন্তু মানে সংখ্যা মানে কি সবসময় বিজোড় আসবে, তাহলে তোমার কি করতে হবে? -1 করে দিতে হবে। তাহলে তোমার কি অ্যান্সার বেরিয়ে যাবে। কি বলো, তুমি যদি 2 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে ভাগো, তাহলে আয়নায় সমতল দর্পণে দেখে কি মনে হবে? তোমার স্পিড 4 কিলোমিটার প্রতি ঘন্টা। কেমন? তো এই কিছু কিছু ফ্যাক্ট ছিল যেগুলো আমি তোমাদেরকে কালকেও বলেছিলাম, আজকেও বলেছি, তবে আজকে প্রশ্ন চলে এসেছে, আর কালকেও এই প্রশ্নটা এসেছিল। ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে কালকে এসছে, না আজকে সকালে এসছে। দেখো বলছে কি, সাবানের মাইসেলস তৈরির পর সাবানের অণুর কোন অংশ জলের সাথে বিক্রিয়া করে? হাইড্রোফোবিক টেল, হাইড্রোফোবিক হেড, উভয়, মানে টেল নাকি হেড, আর দুটোই নাকি কোনোটি নয়? দেখো এটা কি হয়, জলের একটা কণা, তো এখানে একটা এরকম ভাবে থাকে। ঠিক আছে, এটাকে হেড বলে, এটাকে টেল বলে। বলছে সাবানের মাইসেলস তৈরি হওয়ার পর, মাইসেলস এখানে তৈরি হচ্ছে, ঠিক আছে, জলের কণা, এটা মাইসেলস তৈরি হয়েছে। তো বলছে সাবানের অণুর কোন অংশ জলের সাথে বিক্রিয়া করে? এটা কি হেডটা হচ্ছে এর সাথে বিক্রিয়া করবে, কারণ হেড এর কাছে আছে, টেল তো দূরে আছে না। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? হাইড্রোফোবিক হেড। ঠিক আছে, চলো এর কিছু ফ্যাক্ট তোমরা জেনে নাও, কেমন? তাহলে তোমরা ভালো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, মানে পরীক্ষাতে প্রশ্ন আসলে ফাটাফাট করে দেবা। দেখো বলছে সাবানের অণুর দুটো অংশ রয়েছে, একটা হাইড্রোফোবিক টেল, একটা হচ্ছে হাইড্রোফোবিক টেল, হাইড্রোফোবিক লেজ। হাইড্রোফোবিক টেল কি করে? জল বিকর্ষণকারী অংশ, মানে পিছনের দিকে যেটা থাকে। আর সামনের দিকে থাকে হেড, এটা কি জলকে আকর্ষণ করে, মানে জল যদি এখানে থাকে এর কাছেই এটা থাকবে। যখন মাইসেলস তৈরি হয় তখন হাইড্রোফোবিক টেলটি ময়লা তেলের দিকে বেঁকে যায়, কিন্তু হাইড্রোফোবিক হেড যখন জলের সাথে বিক্রিয়া করে তখন মাইসেলস জলে দ্রবীভূত হয় এবং ময়লা অপসারণে সহায়তা হয়। তাই যে অংশটি জলের সাথে বিক্রিয়া করে সেটি হলো হাইড্রোফোবিক হেড। ঠিক আছে, এটা তোমরা এই কনসেপ্টটা তোমরা জেনে নাও। চলো নেক্সট প্রশ্ন দেখো, যেটা তোমাদের আজকে সকালে পরীক্ষাতে এসছে। দেখো বলছে যে মানব দেহের তথ্য প্রেরণকারী সুতার মতো কাঠামোকে কি বলে? মানবদেহের তথ্য প্রেরণ করে স্নায়ুতন্ত্র। এই না হচ্ছে মানবদেহের রক্ত পরিকাঠামো করে। রক্তনালী কি করে? এ হচ্ছে রক্তের পরিবহন করে। পেশিতন্তু কি করে? আমরা গতি, আমাদের শরীরে গতি দেয়, প্লাস ভিতরের হাড়টিকে আমরা এটাকে রক্ষা করে। হরমোন কি করে? আমাদের শরীর বৃদ্ধিতে সাহায্য করে। তো কি বলছে, আমাদের শরীরের তথ্য আদান প্রদান মূলত স্নায়ুতন্ত্র দ্বারা পরিচালিত হয়, যা নিউরন কোষ দ্বারা গঠিত। মস্তিষ্ক থেকে শরীরের সমস্ত অংশে বৈদ্যুতিক রাসায়নিক সংকেতের মাধ্যমে বার্তা প্রেরণ করে এবং গ্রহণ করে, যা আমাদের অনুভব করতে, চিন্তা করতে, প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে। কি? এগুলো হচ্ছে স্নায়ুতন্ত্রের কাজ। ঠিক আছে, স্নায়ুতন্ত্রের এসব কাজগুলো হয়। কেমন? চলো নেক্সট দেখো, তোমাদের যে প্রশ্নটা এসেছিল। চলো দেখো বলছে কি, যে কোন মাধ্যমে শব্দ দ্রুততম এবং সব থেকে সর্বোচ্চ গতিতে পৌঁছায়? আমি তোমাকে বলেছিলাম কি, শব্দ সব থেকে বেশি সলিডে, তার থেকে কম লিকুইডে, তার থেকে কম গ্যাসে। এটাও একটা রিপিটেড প্রশ্ন। বললাম দেখো, 3 নম্বর প্রশ্ন, যেটা তোমরা রিপিট প্রশ্ন পাচ্ছ। তাহলে সলিড, লিকুইড, গ্যাস, সব থেকে বেশি সলিডে যায়, তারপরে লিকুইড, তারপরে গ্যাস। আর বায়ু কি? বায়ু হচ্ছে একটা কি, মেকানিক্যাল ওয়েভ। ঠিক আছে, মেকানিক্যাল ওয়েভ মানে যান্ত্রিক তরঙ্গ। কেমন? কি বলছে দেখো, শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ বললাম। ভ্রমণের জন্য কি এটার মাধ্যমের প্রয়োজন হয়? কণার মানে কঠিনের পদার্থ কি সব সেটে 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 থাকে, তাই তো, সেই জন্য ঘনিষ্ঠভাবে ভরা থাকে, তাই এখানে শব্দ দ্রুততম বেগে ভ্রমণ করে। জলের গতি এর চেয়ে কম, কারণ জলে একটু দূরে দূরে থাকে, আর গ্যাসে কি একদম দূরে দূরে থাকে, তাই তো। তাই জলে এর গতি সবচেয়ে কম, জলের গতি চেয়ে কম, এবং বাতাসে সবচেয়ে কম। বায়ু শূন্য স্থানে ভ্রমণ করতে পারে না, কারণ সেখানে কোনো কণা থাকে না। এই কারণে তুমি চাঁদে যদি যাও, চাঁদে দাঁড়িয়ে থাকা দুটো ব্যক্তি কথা বললেও একে অপরের আওয়াজ শুনতে পায় না। কেন? কারণ ওখানে শব্দের কোনো, মানে যে শব্দ যে যাবে সেখানে কোনো কণে থাকে, কোনো মাধ্যম থাকে না, তাই কথা শোনা যায় না বললেও। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষা থেকে এসেছিল। দেখো বলছে কি, কোন টিস্যু উদ্ভিদকে শক্ত এবং শক্তিশালী করে? শক্ত শক্তিশালী বললেই তোমার কি স্কেলেন কাইমা চলে আসবে। ঠিক আছে, শক্ত শক্তি বললেই। যেমন দেখো তোমাদের এই মানে অপশনে তোমাদের স্কেলেন কাইমা ছিল, সেটাই তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আর টিস্যু থেকে তোমাদের প্রশ্ন আসছে, তাই তো। তো টিস্যু চ্যাপ্টারটা তোমরা একটু ভালো করে পড়ে। দেখো অপশনে তোমাদের স্ক্যালেন কাইমা ছিল, স্ক্যালেন কাইমা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার, তাই তো। এবার দেখো টিস্যুর ব্যাপারে কিছু তোমরা জেনে নাও। বলছে কি, স্থায়ী টিস্যু উদ্ভিদের কাছে খাদ্য, জলের সহায়তা, সুরক্ষা এবং পরিবহনের মতো নির্দিষ্ট কাজ করে। এগুলি প্রধানত দুই ধরনের হয়, সরল আর জটিল। সরল টিস্যুর মধ্যে রয়েছে কি, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্যালেনকাইমা। প্যারেনকাইমা কি করে? খাদ্য, জল সঞ্চয় করে। কোলেনকাইমা কি করে? নমনীয়তা প্রদান করে। আর স্ক্যালেনকাইমা কি করে? অনমনীয় সমর্থন করে। যেখানে জটিল টিস্যুর মধ্যে রয়েছে জাইলেম আর ফ্লোয়েম। জাইলেম থেকে জল এবং খনিজের পরিবহন করে। ফ্লোয়েম হচ্ছে খাদ্য পরিবহন করে, যা উদ্ভিদের গঠন এবং কার্যকারিতার জন্য অপরিহার্য। কেমন? এই কটা পয়েন্টস তোমরা মনে রাখবা, প্রতিদিন এখান থেকে প্রশ্ন আসছে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসছে।
দেখো এটা হচ্ছে একটা রিপিটেড প্রশ্ন। এই কোশ্চেনটাও তোমরা আমি কালকে এটা পরশুদিন করলাম। এই দেখো চারটা প্রশ্ন হলো আজকে রিপিট কোশ্চেন এসছে। বলছে নিচের কোনটি অধাতুটি চকচকে? আয়োডিন বলেইছিলাম। কেন? বেশিরভাগ ধাতু চকচকে হয় না, ঠিক আছে, কিন্তু আয়োডিন একটি ব্যতিক্রম, কারণ এর মধ্যে কি মেটালিক লুস্টার দেখা যায় বলেছিলাম, তাই এটাকে চকচকে বলা হয়। ঠিক আছে, চারটা কোশ্চেন দেখলে তো আজকে তোমাদের কমন এসছে, মানে রিপিট কোশ্চেন এসছে। চলো আজকে লাস্ট কোশ্চেন যেটা আমাদের কাছে এসছে, ঠিক আছে, এক সেকেন্ড। দেখো লাস্ট কোশ্চেন কি এসছে, উদ্ভিদ কোষে মাইটোকন্ড্রিয়ার কাজ কি? এটা তোমাদের কতবার বললাম, ধরো 3 দিন ধরে বলে যাচ্ছি। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? এটিপি উৎপাদন করে। কত এটিপি? 38 এটিপি উৎপাদন করে। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার হাউস অফ সেল বলা হয়, বলেছিলাম পাওয়ার হাউস অফ সেল। পাওয়ার হাউস, পাওয়ার হাউস অফ সেল, ঠিক আছে, পাওয়ার হাউস অফ সেল। ঠিক আছে, চলো এই ছিল তোমাদের আজকের যে কটা প্রশ্ন ছিল, ঠিক আছে। তো দেখলে আজকে তোমাদের এই মোটামুটি 5টা কোশ্চেন আজকে তোমরা কমন পেয়েছো, তাই না? 5টা কোশ্চেন আজকে তোমরা কমন পেয়েছো, রিপিট কোশ্চেন হয়েছে। তো এই জন্যই বলি ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো, দেখবো তোমরা প্রচুর 5টা 6টা করে কোশ্চেন তোমরা প্রতিদিন রিপিট পাচ্ছ, ঠিক আছে। আর তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছো তারা কমেন্টে জানিও তোমাদের কত পেলা টোটাল কোশ্চেনের মধ্যে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ, কেমন?